This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিকে দিকে আক্রান্ত পুলিশ বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন ডিজি রাজীব কুমার। বড় খবর, অপরাধীরা পুলিশের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। কিভাবে কড়া হাতে মোকাবিলা করতে হয় জানি, এমনটাই জানিয়েছেন ডিজি রাজীব কুমার। বড় খবর এই মুহূর্তে। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. দিকে দিকে আক্রান্ত পুলিশ বাহিনীকে কড়া বার্তা ডিজি রাজীব কুমারের। অপরাধীরা পুলিশের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। কিভাবে কড়া হাতে মোকাবিলা করতে হয় জানি, এমনটাই জানিয়েছেন ডিজি রাজীব কুমার। বড় খবর, কি বলেছেন তিনি শোনাই। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। ডিজি রাজীব কুমার কি বললেন তা তো শোনালাম দর্শকদের, তাহলে কি কোথাও গিয়ে এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন ডিজি? দেখো, এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন এই কথাটা বললে খুব জেনারেলাইজ বলা হবে, কিন্তু এটা খুব স্পষ্ট। গত বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি, সেটা কলকাতা শহর হোক বা রাজ্যের বিভিন্ন প্রান্তে, কোথাও কিন্তু পুলিশ বারবার রিসিভিং এন্ডে চলে আসছে। যদি দেখা যায় সেই আলিপুর থানার কাণ্ড কলকাতা শহরের বুকে, সেখানে পুলিশকে রীতিমতো টেবিলের তলায় আশ্রয় নিতে হয়েছিল দুষ্কৃতীদের দাপটে। তার পরবর্তীতে একাধিক রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে যে দুষ্কৃতীরা পুলিশকে, বিশেষ উর্দিধারীকে সম্মান করা দূরে থাক, ভয় পাওয়া দূরে থাক, উর্দিধারীদের ওপর পাল্টা হামলা করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাহিনীর প্রতি ডিজির বার্তা খুব স্পষ্ট। এই উর্দিধারীরা অর্থাৎ পুলিশ রয়েছেন সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে, এবং সেখানে দাঁড়িয়ে কোনো অপরাধী যদি পুলিশ কর্মী উর্দিধারীর ওপর গুলি চালায়, তাহলে পুলিশ 4 গুণ গুলি চালাবে, কারণ পুলিশ প্রশিক্ষিত এই ধরনের পরিস্থিতি কড়াভাবে সামাল দেওয়ার জন্য। অর্থাৎ বার্তাটা গোটা বাহিনীর পক্ষে একদিকে যেমন মরাল বুস্ট করবার জন্য, এবং পাশাপাশি এটাও ডিজি স্পষ্ট করে দিয়েছেন এর পরবর্তীতে কোনোভাবে পুলিশের ওপর কোনো ধরনের হামলাকে বরদাস্ত করা হবে না, এবং পুলিশের সেই পরিস্থিতিতে আত্মরক্ষার্থে বা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন সেটা করবে, এবং সেটা সর্বোচ্চ পর্যায়ে। অর্থাৎ গুলি চালানোর যদি প্রয়োজন হয়, কোনো অপরাধী যদি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, তাহলে পাল্টা গুলি চালাতে এরপরে পুলিশ দ্বিধা করবে না, যেটা এতদিন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। পুলিশ সশস্ত্র থাকা সত্ত্বেও, পুলিশের কাছে অস্ত্র থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, পুলিশ সেটাকে হজম করতে বাধ্য হয়েছে। পুলিশ কোথাও তাদের মরাল যে বুস্টআপের যে দরকার ছিল সেটা ছিল না এরকম বেশ কিছু জায়গায়, এবং সেখানে বাহিনী অনেক বেশি ডিফেন্সিভ যে আচরণ করেছে সেই জায়গা থেকে বের করে আনার চেষ্টা করছেন এই বার্তার মাধ্যমে। এমনটাই। সঙ্গে থাকো সিজার, সঙ্গে থাকো, আরো একবার শোনাই ডিজি রাজীব কুমার ঠিক কি বলেছেন। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। We are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, শুভজিৎ রয়েছে। আপনি তো শুনলেন ডিজি রাজীব কুমার তিনি কি বললেন। বললেন পুলিশের ওপর গুলি চালালে আমরা 4 গুণ গুলি চালাবো। কিভাবে কড়া হাতে মোকাবিলা করতে হয় আমরা জানি। আপনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, ডিজির আজকের এই মন্তব্য দেখছেন কিভাবে? এটা কি শুধুমাত্র বুস্ট আপ করার জন্য? দেখুন, মিস্টার রাজীব কুমার অত্যন্ত দক্ষ অফিসার। উনি যেটা বলেছেন সেটা উনি ওনার চিন্তা ভাবনা বলেছেন, কিন্তু ধরুন
আমি যদি একটা থানা অফিসার ইনচার্জ হই, বা আমি যদি ধরুন একটা জায়গা মবের কাছে যাচ্ছি, আমি যদি একটা তদন্ত করতে যাচ্ছি, আমাকে যদি ডিজি অর্ডার নাও দেয়, আমাকে যদি ডিজি অর্ডার নাও দেয়, এসপি অর্ডার নাও দেয়, তাহলে আমাকে যারা গুলি করবে, আমার রাইট অফ প্রাইভেট ডিফেন্স আমাকে পুরো অধিকার দিয়েছে তাকে গুলি করে হত্যা করা। প্রথম আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এগোবো। আমাকে গুলি করছে আর আমি এখন ওয়েট করব যে আমার এসপি আমাকে যখন বলবে তখন আমি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করব। এই চাকরি ভাই আমরা করিনি। আপনি সোজা কথা শুনে নিন, বর্তমান যা পরিস্থিতি হয়েছে, আমাকে এসপি বলবে, ডিজি বলবে, তারপর আমি ফায়ার করব, এটা তো আমি মেনে নিতে পারছি না। কারণ আমাদের তো ট্রেনিং বন্ধ করে দিই। ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপি আপনি দেখে নিন, 100, 101, 102, 103 স্পষ্ট বলা আছে তোমার টু সেভ ইউর লাইফ অ্যান্ড আদার লাইফ, টু সেভ ইউর প্রপার্টি অ্যান্ড আদার প্রপার্টি, ইফ নেসেসারি ইন এক্সটেন্স অফ রাইট অফ প্রাইভেট ডিফেন্স ইউ হ্যাভ গট ফুল রাইট টু ওপেন ফায়ার, কিল দ্য পারসন। অতএব এই ক্ষেত্রে ডিজি সাহেব বললো এবং এসপি সাহেব বললে পুলিশ নড়ে চড়ে বসবে, এটা তাহলে বলা যাচ্ছে যে আজকে পুলিশ এখন তো সত্যিই তো ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। আপনি বলুন, কুলতলিতে যে পুলিশ অফিসারকে মেরেছিল, গুলি করেছিল, পুলিশ তো সাথে সাথে গুলি করা উচিত ছিল, কারণ পুলিশ ভয় পাচ্ছে। কারণ পুলিশ যদি আজকে কোথাও যদি আপনি দেখতে পাচ্ছেন রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করি, তাদের এগেনস্টেই তো কেস হয়ে যাচ্ছে বহু ক্ষেত্রে। অতএব ডিজি সাহেব বলেছে, আমি স্যালুট জানাই পুলিশের মনোবল বাড়াবার জন্য, কিন্তু আপনি যদি আমাকে বলেন, আমি যদি আজকে তদন্তে যাই, আমাকে যদি কেউ গুলি করতে আসে, আমি নিশ্চয়ই ফুলে মারা পাবো না, কারণ আমাকে আইন অধিকার দিয়েছে, দরকার হলে তাকে আমি প্রতিহত করার জন্য আই ক্যান কিল দ্য পারসন অ্যাজ পার দ্য সেকশন লেট করেছে, যেটা সেটা স্পষ্ট বলা আছে। অসংখ্য ধন্যবাদ অরিন্দম বাবুর কথা বললাম। অরিন্দম আচার্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, শুভজিৎ রয়েছে, আপনি একটু প্লিজ সঙ্গে থাকুন। ডিজি আজকে কি বলেছেন আরেকবার শোনাই। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. জগন্নাথ বাবু, আপনি তো শুনলেন পুরোটাই। ডিজি কি বার্তা দিয়েছেন? যোগী রাজ্যে যখন পুলিশ গুলি চালায় তখন সমালোচিত হয়, এনকাউন্টার করছে যোগীর পুলিশ। আজকে এ রাজ্যের ডিজি এই বার্তা দিচ্ছেন, এই সময় দাঁড়িয়ে আপনি দেখছেন কিভাবে? পশ্চিমবঙ্গ পুলিশকে আমরা টেবিলের তলায় লুকাতে দেখেছি দুষ্কৃতী হামলার মুখে। ইসলামপুরের ঘটনায় দেখলাম আদালত থেকে জেলে নিয়ে যাওয়ার পথে পুলিশকেই গুলি চালিয়ে ছিনতাই করে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা আসামি। রাজীব কুমার যে কথা বলছেন ডিজিপি, খুব ভালো কথা। আইন শৃঙ্খলা রক্ষার জন্য শৃঙ্খলা আনা দরকার, আর শৃঙ্খলার জন্য আইনের বল আছে তার হাতে। কিন্তু তিনি সামনে দুধেল গায়ে দাঁড়ারে একই জিনিস করতে পারবেন? করে দেখান। লিপ সার্ভিস না করে দুষ্কৃতি দমনে কঠোর হোক পশ্চিমবঙ্গ, সেটা আগে আমরা দেখি, তারপরে এর প্রতিক্রিয়া দেব। কিন্তু এটা যেন এই মুখ্যমন্ত্রী থেকে প্রশাসনের সকলের মুখে লিপ সার্ভিস দেখছি। অবৈধ বালি খাদান, অবৈধ পাথর খাদান, গরু, কয়লা পাচার, এসব নিয়ে তিনি নাকি বড় বড় কথা বলছেন, সব রুখে দেবেন। রুখছে কোথায়? সবই তো চলছে। এবং এই লিপ সার্ভিস বন্ধ হোক। উই নিড টু সি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন অ্যাকশন। ধন্যবাদ জগন্নাথ দা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ঠিক কি বলেছেন শোনাই আরেকবার। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. ডিজি যেদিনকে এই কড়া বার্তা দিচ্ছেন, সেদিনও পুলিশ আক্রান্ত হচ্ছে, ডোমকলে রক্তাক্ত হয়েছে উর্দি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা, আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ। পরে 4 অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মী। ডিজি যেদিনকে এই বার্তা দিচ্ছেন, সেদিনকে ডোমকলে পুলিশ হামলার মুখে পড়ছে, রক্তাক্ত হচ্ছে উর্দি। ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা, আসামিকে ধরে গাড়িতে তুলতেই পুলিশকে কোপ। ঠিক কি ঘটেছে? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী কৌশিক।
দেখো, যে ঘটনাটি ঘটেছে গতকাল কিন্তু চুরি সন্দেহে দুজনকে গ্রেপ্তার করতে যায়, সেই সময় কিন্তু পুলিশকে মারধর করে বলে অভিযোগ, এবং পুলিশ ঘটনায় আহত হয়েছে এক সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, এবং যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং গতকাল যখন রাত্রে পৌঁছায় ওই গ্রামে, তারপরেই কিন্তু এই পুলিশকে গিয়ে ধরে, এবং তারপর কিন্তু পুলিশের উদ্দেশ্যে একটি লোহা বা অস্ত্র দিয়ে তাকে আঘাত করে ঘটনায় আহত হয়। তবে যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই যে সন্দেহ ধৃত কথা ছিল, যাকে ধরতে গেছিল তাকে গ্রেপ্তার করে, এবং তার সঙ্গে আরো 3 জনকে গ্রেপ্তার করে তাদেরকে আজ আদালতে তোলা হয়। এবং এর পাশাপাশি যে একে পুলিশের উপর যে হামলা চালিয়েছে, সেখানে প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বামী জড়িত বলে এমনটাও জানা গেছে। তৃণমূল নেতা কিন্তু পঞ্চায়েত প্রধানের স্বামী, নজর থাকবে কৌশিক। অন্যদিকে নরেন্দ্রপুর, সেখানেও আক্রান্ত হয়েছে পুলিশ। ব্যাক টু ব্যাক আরো একটা খবর দেখাচ্ছি আমরা। নরেন্দ্রপুরে সেখানেও আক্রান্ত হয়েছে পুলিশ। পুলিশকে ধারালো অস্ত্রের কোপ, আহত এসআই নরেন্দ্রপুর থানার গড়িয়ার আর্যনগর এলাকার ঘটনা। অভিযোগ 2022 সালে সিলোথনির একটি মামলায় আদালতে হাজিরা না হওয়ায় ওয়ারেন্ট ইস্যু হয়। বুধবার রাতে অভিযুক্তদের ধরতে গেলে পুলিশ কর্মীদের উপর চড়াও হন পরিবারের 3 জন। পুলিশ কর্মীকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। তখন যে ওয়ারেন্টটি ছিল, যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি। আজকে আমরা পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে যেভাবে তদন্ত পুলিশ কর্মী টোটাল 4 জন গেছিল, 1 জন হালকা আহত হয়েছে। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সত্যজিৎ, কারা এরা, কারা পুলিশের ওপর তেড়ে যাচ্ছে? দেখো, যেটুকু পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 2022 সালের শ্লীলতাহানির একটি মামলার আদালতের হাজিরা না দেওয়ার ওয়ারেন্ট ইস্যু হয়েছিল বুধবার রাতে। সেই কারণের জন্য নরেন্দ্রপুর থানার পিসি টিম সহ 2-3 জন তারা যখন এই যাদের নাম উঠে আসছে, মূলত নীলরতন পাল, সৌম্য পাল, শ্যামল পাল, তাদের বাড়িতে যখন সেই বিষয় নিয়ে গেছিলেন গড়িয়ার আর্যনগরে, সেই সময় বেশ কয়েকজন পুলিশের উপরে চড়াও হয়, এবং যে পিসি অফিসার ছিলেন শান্তনু ব্যাস, তার উপরেই বিশেষত চড়াও হয়, এবং এই ঘটনার পরে আক্রান্ত হয়েছেন। পুলিশ সুপার যতটুকু জানাচ্ছেন, এই ঘটনার পরেই যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে বলেই কিন্তু পুলিশ সুপার জানিয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সত্যজিৎ। দিকে দিকে একই ঘটনা, ডোমকল হতে পারে কিংবা নরেন্দ্রপুর হতে পারে। গতকাল গোয়ারপুকুর আমরা দেখলাম বারংবার আক্রান্ত হচ্ছেন উর্দিধারীরা, আর সেই আবহে আজকে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কি বলেছেন শুনুন। যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। we are trained to fight this kind. We are basically trained for this. In case if somebody tries to fire at us, any of our this thing, we are trained to deal with it very strongly. এটাই আমি বলতে চাইছি, and we'll deal this with very strongly. You will see this. এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড 12 জন চিকিৎসক। তাদের মধ্যে 6 সিনিয়র চিকিৎসক, 6 জন জুনিয়র মানে পিজিটি। কর্তব্যে গাফিলতির জন্য মেদিনীপুর মেডিকেলের আরএমও, এমএসভিপি সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। স্যালাইন কাণ্ডের পিছনে অন্য কাহিনী থাকতে পারে তোপ মুখ্যমন্ত্রীর। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন, তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন, এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। It will be treated as a FIR. অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করেছেন অন্য রাজ্যেও তো এই স্যালাইন ব্যবহার করা হচ্ছে। ঠিক কি বলেছেন তিনি, শোনাই। একই স্যালাইন যদি অন্য জায়গাতেও থাকতো
সেখানে তো কোনো ঘটনা ঘটেনি, এখানে ঘটনাটা তো অন্যরকম হয়ে গেছে। গাফিলতি, যারা জানে না তারা গেছে সিজারিয়ান করতে, অ্যানেস্থেসিয়া দিয়ে দিয়েছে উল্টো পাল্টা। নামগুলো কেন হলো? এমএসবিবি তার দায়িত্ব নয়? অ্যাডমিনিস্ট্রেশন দেখা কোথায় ছিলেন তিনি? এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট কবার গেছেন? আজকের বড় খবর, মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা সাসপেন্ড 12 জন চিকিৎসক, তাদের মধ্যে 6 জন সিনিয়র চিকিৎসক, 6 জন পিজিটি। কর্তব্যে গাফিলতির জন্য মেদিনীপুর মেডিকেলের আরএমও এমএসবিপি সহ 12 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী। স্যালাইন কাণ্ডের পিছনে অন্য কাহিনী থাকতে পারে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চিকিৎসকরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেত বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে 20 স্যালাইনে মৃত্যু, গাফিলতি মানল রাজ্য। তদন্ত রিপোর্টে কাঠগড়ায় মেদিনীপুর মেডিকেলের চিকিৎসকরা। যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে, যাদের জন্য এই কাণ্ডটা হয়েছে, তাদের কাছে যদি অন্য পেশেন্ট পড়ে কি করবে তো আমরা জানি না। মানুষকে তো বাঁচাতে হবে। যে হেলথ ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে কমপ্লেন, সেই কমপ্লেনটাই তো এফআইআর। ইট উইল বি ট্রিটেড অ্যাজ এফআইআর। এদিকে মেদিনীপুর মেডিকেলে মৃত প্রসূতির পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। 5 নয় 50 লক্ষ টাকা দিতে হবে। মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যেও কাজে লাগে না। তবুও মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের, কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। मर्डर है, स्टेट स्पॉन्सर्ड मर्डर। 10 दिसंबर उनको मालूम चल गया है आरएल पॉइजनस है। उसका बाद भी थाउजेंड्स ऑफ पेशेंट को ये लोग ये दिया है। देवाशीष रुईदास का जो क्षति हुआ है, ये क्षति पूर्ण करने वाला कोई नहीं है। हेल्थ मिनिस्टर, हेल्थ सेक्रेटरी को तुरंत अरेस्ट करना चाहिए और 50 लाख रुपया उसको कॉम्पेंसेशन देना चाहिए विथ परमानेंट 4th ग्रेड जॉब। আমি তোমাকে বলছি তুমি 50 লাখ টাকার 1 টাকা কম নেবে না। তোমাকে 2 লাখ টাকা আমি দিয়ে গেছি, আমি আরো 8 লাখ টাকা দেবো। আমি 10 লাখ টাকা দেবো, মমতার 5 লাখ নেবে না। कि ये डॉक्टर का नेग्लिजेंस है? नहीं, नेग्लिजेंस फ्रॉम दी हाईएस्ट लेवल, बिकॉज टेंडर, प्रोक्योरमेंट, स्टॉक, एवरीथिंग इन स्वास्थ्य भवन सेंट्राली। এদিকে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির সদ্যজাত শিশুর মৃত্যু। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউয়ের সন্তানের মৃত্যু। 7 দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু সদ্যজাতর। জন্মের পর থেকে গুরুতর অসুস্থ ছিল সদ্যজাত, ভর্তি ছিল এনআইসিইউতে। দাবি মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপালের। মেদিনীপুর মেডিকেলে এখনো ভর্তি অসুস্থ প্রসূতি রেখা সাউ। 20 স্যালাইনে আগেই মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুইদাসের। এসএসকেএমে সংকটজনক অবস্থায় ভর্তি আরও 3 প্রসূতি। প্রথম থেকে আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল, ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখন সময় আছে সিজার করতে, মানে এখন দেরি আছে। হঠাৎই এসে বললো যে সিজার করতে হবে। তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে, তখন প্রথম স্যালাইন দিয়েছে এবারে সেই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশান হয়েছে। আমার স্ত্রী বলছে আমার নিঃশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। সেইটা দেখা দিয়ে খুলেছে, সেটা খোলার পর প্রেশার মেপেছে ডাক্তার। তখন প্রেশার মাত্র যে প্রেশার ডাউন হয়ে গেছে, অলরেডি স্ত্রীর কন্ডিশন খারাপ দিকে চলে গেছিলো। তখন বললো যে একটা কাগজ চিটকুটি লিখে 4টা স্যালাইন বোতল তখন বাইর থেকে এখানে এসে স্যালাইন বোতল কিনে নিয়ে আমি গেলাম। তখন হাসপাতালে স্যালাইন দেওয়া হয় না, তখন তারপরে বন্ধ। তারপরে আমার বাইর থেকে নিয়ে গেছি, স্যালাইন দিয়েছে, তখন রুগীকে ঢুকিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে 2-3 ঘন্টার পরে বলছে ওপরে ওটি করবো। ওরা ওটি করেছে, তারপরেই ধীরে ধীরে শরীর অসুস্থ হতে থাকে। হ্যাঁ, ওর বাচ্চার কিন্তু ভিতরেই কন্ডিশন সেই থেকেই শুরু, প্রথম থেকেই খারাপ, সেইখান থেকেই খারাপ।
ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটারে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল এবং স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে দেখা হবে? মানে কি কি বিষয়গুলো দেখবেন? আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? ঠিক, হ্যাঁ। কি কি বিষয় খতিয়ে দেখা হবে? আচ্ছা, ওইটা রিপোর্টটা তৈরি করে জমা দিতে হবে। টার্সিয়ারি লেভেলের হসপিটাল, মেডিকেল কলেজ হাসপাতাল, যা নিয়ে মুখ্যমন্ত্রী প্রায়শই গর্ব করেন, এতগুলি মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি। সেই মেডিকেল কলেজে কি ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এটা স্যালাইন কি প্রয়োগ করা হচ্ছে, তা চিকিৎসাকর্মী, নার্স, ডাক্তার কেউ দেখলেন না, যার জন্য বেঘরে প্রাণ গেল এইসব। আর সেটাকে একবার ধামাচাপা দেওয়ার জন্য সিআইডি তদন্ত। মানে আর কি অব্যবস্থা হলে সরকার তার নিজের হুঁশে ফিরবে? কালিয়াচকের তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত জাকিরকে ধরতে ড্রোন ওড়ালো পুলিশ। ছবি একবার দেখাই আপনাদের, ছবিটা দেখুন। ঘটনাস্থল থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ড্রোন ওড়ায় পুলিশ। ড্রোনের পাশাপাশি স্নিফার ডগ নামিয়েও তল্লাশি করা হয়। প্রশিক্ষিত পুলিশ কুকুর ঘটনাস্থল থেকে গন্ধ শুকতে শুকতে প্রায় 4 কিলোমিটার দূরে বালুয়াচড়া এলাকায় গিয়ে থেমে যায়। তাই পলাতক দুষ্কৃতী জাকিরের খোঁজে বালুয়াচড়া এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি পুলিশের। ছবিটা একবার দেখুন। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড নেপথ্যে পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেরিফাইং এবং গ্র্যান্টিং অফিসারের একাংশ। কোন পর্যায়ে জালিয়াতি জানতে মরিয়া লালবাজারের গোয়েন্দারা। এই নিয়ে তৃতীয়বার চিঠি দিল কলকাতা পুলিশ। ভেরিফাইং অফিসার এবং গ্র্যান্টিং অফিসারের নাম জানতে চেয়ে ফের চিঠি লালবাজারের তরফে। সূত্রের খবর, চিঠি পাঠানোর পাশাপাশি পুলিশের তরফে আরপিওতে প্রতিনিধি পাঠিয়েও তথ্য মিলছে না নামের তালিকা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ব্যাক টু ব্যাক। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। বড় খবর, বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। বকখালি থেকে অভিযুক্ত প্রমোটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মুহূর্তের বড় খবর, বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেপ্তার প্রমোটার। বকখালি থেকে প্রমোটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শুভেন্দু, কোন পথে গ্রেপ্তারি? দেখো, দুর্ঘটনার পর থেকে এই বাঘাযতীনের অভিশপ্ত ফ্ল্যাটের প্রমোটার শুভাশিস রায় সে আত্মগোপন করেছিল বকখালির একটি হোটেলে। কলকাতা পুলিশের মাধ্যমে খবর পায় ফ্রেজারগঞ্জ থানার পুলিশ এবং বেলা 2টো নাগাদ তাকে একটি হোটেলের ভেতর থেকে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কলকাতা পুলিশের দক্ষিণ থানার পুলিশ কর্মীরা তারা রওনা দিয়েছে বকখালিতে অভিযুক্ত শুভাশিস রায়কে হ্যান্ডওভার নেওয়ার জন্য। তবে এই ঘটনার পর থেকে কিন্তু শুভাশিস গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ এবং তারপর সে চলে এসেছিল বকখালির একটি হোটেলে আত্মগোপন করেছিল। শুভজিৎ, ধন্যবাদ শুভেন্দু। বাঘাযতীনে বহুতল বিপর্যয়ে গ্রেপ্তার প্রমোটার। বকখালি থেকে গ্রেপ্তার প্রমোটার শুভাশিস রায়।